আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি গল্প পাঠে স্বাগতম। সাথে আছি আমি ফারজানা আহমেদ। আজকে আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর 11তম পর্ব। পূর্ববর্তী পর্বগুলো আপনাদের সুবিধার্থে প্লেলিস্ট আকারে চ্যানেলে আপলোড করা আছে, তাই যারা প্রথম দিকের পর্বগুলো মিস করেছেন প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক কোথাও কেউ নেই এর 11তম পর্ব। লতিফা ছটফট করছিলেন সন্ধ্যা থেকেই। মুনা এসেছে, মুনা এসেছে। বকুল বিরক্ত হয়ে বলেছে, এলে তো তোমাকে বলতাম মা, 100 বার এক কথা বলছো কেন? আজ সমস্ত দিন লতিফার খারাপ লেগেছে। দুপুরে একবার বিছানা থেকে নামতে গিয়ে মাথা ঘুরে উঠল। শরীরটা একেবারেই গেছে। দুপুরে কিছুই খেতে পারেনি, বমি করে উগরে ফেলেছেন। সন্ধ্যাবেলা তার বুক কাঁপতে লাগলো। পুরানো শ্বাসকষ্ট নয়, অন্য এক ধরনের কষ্ট। তার ভয় করতে লাগলো। তিনি চাপা সুরে কয়েকবার বাবুকে ডাকলেন। কেউ এলো না। হয়তো শুনতে পায়নি, কিংবা শুনেও আসছে না। আজকাল সহজে তার কাছে কেউ আসে না। একসময় সখিনা এসে ঘর ঝাড় দিতে শুরু করলো। কি অলক্ষণে ব্যাপার! সন্ধ্যাবেলায় কেউ গৃহস্থ বাড়িতে ঝাড় দেয়? তিনি অনেকক্ষণ উঁচু গলায় বকাঝকা করলেন। তার বুকের ধরফরানি আরো বেড়ে গেল। একসময় মনে হলো ঘরের আলো অস্বাভাবিক উজ্জ্বল, চোখে বিচ্ছে। অনেক রাতের দিকে মাঝে মাঝে এরকম হয়, আলো হঠাৎ কিছুক্ষণের জন্য বেড়ে যায়। তিনি ব্যস্ত হয়ে পড়লেন মোনার জন্য। মিনিটে একবার করে জিজ্ঞাসা করতে লাগলেন, দেখ তো মোনা এসেছে কিনা। মোনা এসে তার অবস্থা দেখে বড়ই অবাক হলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে। ব্যাপার কি? মোনা উদ্বিগ্ন সুরে বলল, মামা ফেরেননি? বাবু বলল, ফিরেছিলেন, আবার কোথায় যেন গেছেন। মামি কিরকম করছে তোরা দেখছিস না? যা দৌড়ে ডাক্তার নিয়ে আয়। লতিফা হাঁপাতে শুরু করলেন। ঘরের আলো এত উজ্জ্বল যে চোখ মেলে রাখা যাচ্ছে না। মামি খুব খারাপ লাগছে? হুম, তুই আমার হাত ধরে বসে থাক। মুনা হাত ধরে পাশে বসলো। বকুল অবাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে। লতিফা তাকালেন বকুলের দিকে। কি সুন্দর একটি মেয়ে! কে বলবে তার মতো অতি সাধারণ একটি মায়ের কোলে এত সুন্দর একটি শিশু আসবে? মোনা বলল, দাঁড়িয়ে দেখছিস কি, একটা ন্যাকড়া ভিজিয়ে এনে কপাল মুছিয়ে দে। বকুল ছুটে গেল রান্নাঘরে। লতিফা হাঁপাতে হাঁপাতে বললেন, যত তাড়াতাড়ি পারিস বকুলের বিয়ে দিয়ে দিবি। এত সুন্দর মেয়ে ঘরে বেশি দিন রাখবি না, অনেক সমস্যা হবে। ঠিক আছে, দেব। পড়াশোনা কপালে থাকলে হবে, না থাকলে হবে না। তুই ওর বিয়ে দিয়ে দিবি যত তাড়াতাড়ি পারিস। বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় নাকি মামি? লতিফা কিছু বললেন না। বকুল মাথায় ভেজা ন্যাকড়া বুলোতে লাগলো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আহ, ঠান্ডা লাগে। ডাক্তার এলো 7:30টায়। তারও ঘন্টা তিনেক পরে দীর্ঘ 6 বছরের রোগ যন্ত্রণার অবসান হলো। ডাক্তার ছেলেটি বড় অবাক হলো। সে এমনভাবে সবার দিকে তাকাতে লাগলো যেন ঘটনাটি সে নিজেও বিশ্বাস করতে পারছে না। তার হাতে এটিই কি প্রথম মৃত্যু? কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে। সেই চেষ্টা সচেতনভাবে করা হয় এবং সে কারণেই সে লজ্জিতও বোধ করে। মৃত্যু এমন একটি ঘটনা। অতি প্রিয়জনের মৃত্যু আমরা ভুলে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি। আমাদের চলাফেরা, আচার আচরণে মনে হয় না সেই প্রিয়জন কোনো কালে আমাদের মধ্যে ছিল। কেন এরকম করা হয়? আমাদের নিজেদের ব্যবহারে নিজেরাই অবশ্যই লজ্জিত হই। যার জন্য প্রিয়জনটি একদিন বড় ছবি যত্ন করে দেয়ালে টাঙানো হয় এবং একদিন কেউ খুব রাগারাগি করে, ফ্রেমে মাকড়সার জাল, কেউ দেখছে না। ব্যাপারটা কি? লতিফার মৃত্যুর পর তার কোনো ছবি দেয়ালে টাঙানো হলো না। তবে তার বিয়ের একটি ছবি মোনা বের করে খুব কাঁদল। সেই ছবিতে তাকে দেখাচ্ছিল একটি দুষ্ট বালিকার মতো। শওকত সাহেবের চোখে চশমা, কেমন ভয় পাওয়া চেহারা। ছবিটি স্টুডিওতে তোলা। স্টুডিওতে তোলা সব ছবি কেমন মূর্তি মূর্তি হয়। এই ছবিটি সেরকম নয়। প্রাণের একটা ব্যাপার আছে কোথাও। কিংবা এও হতে পারে মানুষের মৃত্যুর পর তাদের সব ছবিতেই কিছু প্রাণ সঞ্চার হয়। লতিফার ঘর আগের মতোই আছে।
মৃত মানুষদের ঘর দীর্ঘদিন একই রকম থাকে, সহজে সেই ঘরে কোনো কিছুতে কেউ হাত দিতে চায় না। তবুও ঘরটা কেমন যেন আগের মতো থাকে না। সূক্ষ্ম একটা পরিবর্তন হয় কোথাও, সেই পরিবর্তন সূক্ষ্ম হলেও যে কেউ ধরতে পারে। প্রথম রাত এই ঘরে ঘুমোতে এসে শওকত সাহেবের ভয় ভয় করতে লাগলো। লতিফার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্যই তিনি প্রাণপণ চেষ্টা করলেন পুরনো দিনের কথা মনে করতে। সমস্তই মনে আছে, কিন্তু সেই সব নিয়ে ভাবতে ভালো লাগছে না। বরং শওকত সাহেবের মনে হতে লাগলো এই ঘরে কে যেন ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে পা ফেলছে, নিঃশব্দ পদচারণা। এইবার যেন বসলো পাশের চেয়ারটায়। ভয় কাটাবার জন্য তিনি শব্দ করে কাশলেন। সেই কাশির শব্দে তার নিজেরই ভয় বেড়ে গেল। তিনি চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলেন। তখনই মনে হলো মাথার উপরের ফ্যানটা ঘুরতে শুরু করেছে। লতিফা শীতের রাতেও ফ্যান না ছেড়ে ঘুমোতে পারত না। সেই জন্যই কি ঘর অন্ধকার, তবুও সব কিছু আবছা আবছা দেখা যায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্যানটির দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ফ্যান ঘুরছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি চোখ বন্ধ করে পড়ে রইলেন এবং স্পষ্ট শুনলেন মশারির ওপাশে কেউ যেন মিষ্টি করে হাসল। প্রথম যৌবনে লতিফা যেমন হাসত। শওকত সাহেব ভাঙা গলায় ডাকলেন, মুনা, মুনা। মুনা সম্ভবত বারান্দায় বসেছিল। সে এসে দরজায় ধাক্কা দিল। কি হয়েছে মামা? শওকত সাহেব কাপা গলায় বললেন, কিছু না, তুই তুই যা। মামা দরজা খোলো। শওকত সাহেব দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি হয়েছে? তিনি জবাব দিলেন না। মুনা বলল, ভয় পাচ্ছ? হুম। কেন ভয় পাচ্ছ কেন? ফ্যানটা ঘুরছে শুধু শুধু। কোথায় ঘুরছে? না, এখন আর ঘুরছে না। শওকত সাহেব ক্লান্ত স্বরে বললেন, যা, ঘুমোতে যা। মুনা বলল, তুমি বরং আমাদের ঘরে ঘুমাও, বাবুর সঙ্গে শুয়ে পড়ো, আমি এখানে ঘুমাবো। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা বলল, যাও মামা, আমার কথা শোনাও। তাছাড়া আজ রাতটা এমনিতেই তোমার উচিত ছেলে মেয়েদেরকে পাশে নিয়ে ঘুমানো। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, তোর মামির ওপর বড় অবিচার করেছি রে মুনা। তা করেছ? বড় খারাপ লাগছে। অল্প কয়েকদিন লাগবে, তারপর আর লাগবে না। মানুষ বড় অদ্ভুত প্রাণী মামা। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা চাপা স্বরে বলল, ধরো কিছুদিন পর আবার যদি তুমি বিয়ে করো, তাহলে প্রথম কিছুদিন ওই মেয়েটাকে খুব ভালোবাসবে। তারপর আবার আগের মতো নানান অবিচার শুরু করবে এবং একসময় বিছানা বালিশ নিয়ে আলাদা ঘুমোতে চাইবে। চাইবে না? শওকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মুনা বলল, যাও, ওদের ঘরে গিয়ে শোও। ওরা জেগেই আছে, ওদের সঙ্গে দু একটা কথা টথা বলো। কি কথা বলবো? যা মনে আসে বলো, ওদের সাহস দাও। বাবু তার বাবাকে পাশে শুতে দেখে কেমন যেন কুঁকড়ে গেল। বকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মশারির ভিতর থেকে। শওকত সাহেব ডাকলেন, বাবু। বাবু জবাব দিল না। ঘুমোচ্ছিস নাকি বাবু? না। বকুল, ঘুমোচ্ছিস? না। শওকত সাহেব তাদের কি বলবেন বুঝতে পারলেন না। ছেলে মেয়েদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। চিরদিন দূরে দূরে থেকেছেন, একটা আড়াল তৈরি হয়ে গেছে। আজ হঠাৎ করে ওদের কাছে আসা যায় না। ওরা কাঁদছেও না। কাঁদলে বলা যেত, কাঁদিস না রে। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, গরম লাগছে, তাই না? বকুল বা বাবু কেউ কিছুই বলল না। মুনার অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। পায়ের কাছের জানালাটা খোলা। খোলা জানালায় শীতল হাওয়া আসছে। সেই হাওয়ায় সিলিং ফ্যানটি অল্প অল্প ঘুরছে। ঘরে অন্যরকম একটা গন্ধ, রোগের গন্ধ, শোকের গন্ধ, মৃত্যুর গন্ধ। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকল, মামি। কেউ জবাব দিল না। মৃত্যুর ওপারে অন্য কোনো ভুবন আছে কি? না থাকাটা খুব কষ্টের হবে। মুনার পানি তৃষ্ণা হচ্ছিল, কিন্তু উঠে গিয়ে পানি আনার ইচ্ছে হচ্ছিল না। সে চোখ বন্ধ করে পড়ে রইল। কত অসংলগ্ন কথাই না তার মনে এলো, যার সঙ্গে মামির কিছুমাত্র সম্পর্ক নেই। খুব ছোটবেলায় নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখানে লাল রঙের একটা প্রকাণ্ড কাকড়া
তার দিকে হঠাৎ ছুটে আসতে শুরু করলো। অনেকদিন পর সেই দৃশ্যটি পরিষ্কার মনে এলো। কেন এলো? শীত করছে। এবার কি আগেভাগে শীত পড়ে গেল নাকি? কাঁথায় শীত মানবে না, লেপ বের করতে হবে শিগগির। লেপগুলোর কি অবস্থা কে জানে। তেলাপোকায় কেটে কুটে সর্বনাশ করে রেখেছে হয়তো। অনেক দিন রোদে দেওয়া হয় না। মোনা বিছানা ছেড়ে উঠল। পানির পিপাসা অগ্রাহ্য করা যাচ্ছে না। দরজা খুলে বের হয়ে সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মামা তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে ক্যাম্প খাটে বসে আছেন। দুহাত জড়িয়ে ধরে আছেন দুজনকে। মামা ধরা গলায় ডাকলেন, মোনা, আয় মা এদিকে। মোনা গেল না। নিশিরাত্রির এই মুহূর্তটি ওদের। সেখানে তার স্থান কোথায়? সে রান্নাঘর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। আজ সারাদিন বড় পরিশ্রম গিয়েছে, বড় ক্লান্ত লাগছে, কিন্তু ঘুম আসছে না। মোনা চেষ্টা করলো তার বাবার ছবিটি মনে আনতে। কিছুতেই মনে এলো না। শুধু মনে পড়ল প্রচণ্ড একটা শীতের রাতে ছোট খালা তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন বাবার ঘরে। চারদিকে অনেক লোকজন, অনেক আলো। ছোট খালা বলছেন, চল মা, বাবাকে একটা চুমু দিয়ে আসবে। লক্ষ্মী মেয়ের মতো বাবাকে একটা চুমু দেবে। বাবার ঘর ভর্তি মানুষ, সবাই কেমন অন্যরকম। বাবা তাকে দেখে কাঠির মতো রোগা একটি হাত উঁচু করলেন। মুনা তার খালার গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। সে কিছুতেই যাবে না বাবার কাছে। বাবা দুর্বল স্বরে বললেন, ও ভয় পাচ্ছে, ওকে নিয়ে যাও। ছোট খালা ঘর থেকে বের করে এনে প্রচণ্ড একটা চড় দিয়ে বলেছিলেন, বোকা মেয়ে। মুনা কাঁথাটা গলা পর্যন্ত টেনে দিয়ে মৃদুস্বরে বলল, বাবা, ওই ভয়ঙ্কর রাতে তোমাকে চুমু খেতে পারিনি, কিন্তু তোমাকে আমি লক্ষ লক্ষ চুমু খেয়েছি। কোন দিন তুমি তা জানতে পারবে না। এই দুঃখ আমি সারা জীবন বুকের মধ্যে পুষে হাসি মুখে ঘুরে বেড়াবো। কত রকম সুখের ঘটনা ঘটবে আমার জীবনে। ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে হবে, কিন্তু সেই দুঃখ থাকবেই। মৃত্যুর পর কি কোনো জগৎ সত্যিই নেই? এই একটি জীবন আমাদের। কোনোদিন বাবার কাছে দুহাত বাড়িয়ে যাওয়া যাবে না? শৈশবের দিনগুলি কি ভয়াবহই না ছিল। কিছুদিন এর বাড়ি, কিছুদিন ওর বাড়ি। 7 বছর বয়সে বুঝতে পারল সে একটা উপদ্রবের মতো। কেউ তাকে দীর্ঘদিন রাখতে চায় না। তার যখন 9 বছর বয়স, তখন একদিন মামা এসে বললেন, মোনা, তুই চলে আয় আমার সাথে থাকবি। ছোট খালা বিরক্ত হয়ে বললেন, তোর সাথে থাকবে মানে? তুই একা মানুষ, মেসে পড়ে আছিস, একটা ঘর ভাড়া নেব, এখানে ওর কষ্ট হচ্ছে। মামা সত্যি সত্যি ঘর ভাড়া করে তাকে নিজের কাছে নিয়ে নিলেন। দুজন মাত্র মানুষ তারা, কত রকম সমস্যা। রাত 9টা-10টা পর্যন্ত মোনাকে মাঝে মাঝে একা থাকতে হতো। কি যে ভয় লাগতো এক এক দিন। কিন্তু সে সুখে ছিল। মামা তাকে ভালোবাসায় ডুবিয়ে রেখেছিলেন। যার যতটুকু ভালোবাসার প্রয়োজন, সে বোধহয় তা কোনোদিন না কোনোভাবে পেয়েই যায়। ওনার অস্পষ্টভাবে মনে হলো সে সুখী হবে, ভালোবাসার অভাব তার জীবনে হবে না। শেষ রাতের দিকে মুনা একটি সুন্দর স্বপ্ন দেখল। রিক্সা করে সে আর মামুন যাচ্ছে। রিক্সা যাচ্ছে কোনো এক পাহাড়ি অঞ্চল দিয়ে। অপূর্ব সব দৃশ্য চারদিকে। খুব বাতাস দিচ্ছে। সেই বাতাস অগ্রাহ্য করে মামুন সিগারেট ধরাতে চেষ্টা করছে। একটার পর একটা দেয়াশলাইয়ের কাঠি নষ্ট হচ্ছে। মামুন বড় বিরক্ত হচ্ছে। সে যতই বিরক্ত হচ্ছে, মুনার ততই মজা লাগছে। কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে। মামুন ভেবেছিল ঢাকায় খুব বেশি হলে 7 দিন থাকবে। বেশি দিন থাকা সম্ভব নয়। রাজমিস্ত্রি ঠিক করা আছে, ওরা বসে থাকবে। মেশিন রাখার বেশ পাকা হবে, একটা হাফ বিল্ডিং হবে, প্রচুর কাজ। কিন্তু ঢাকা থেকে বের হবার সে পথ পাচ্ছে না। মোনার সঙ্গে সরাসরি কথা হওয়া দরকার। সমস্ত পরিকল্পনাটি তাকে ভালো মতো বোঝানো দরকার। তাও সম্ভব হচ্ছে না। একটির পর একটি ঝামেলা লাগছে। ছোটোখাটো ঝামেলাও নয়, বিরাট সব ঝামেলা। এর মধ্যে ইন্ডাস্ট্রির কথা বলা যায় না। তাছাড়া ঢাকায় এসে কেন জানি মনে হচ্ছে মুনা ঠিক আগের মতো নেই। তাকে তেমন পছন্দ করছে না, এড়িয়ে চলতে চেষ্টা করছে।
সেদিন ওর অফিসে গিয়েছিল। সে ঠান্ডা গলায় বলল, কোনো কাজে এসেছো? না, এমনি। জরুরি কথা ছিল কিছু। এখন তো খুব ব্যস্ত, তুমি চলে যাও, আমি যাব তোমার কাছে। মামুন রাত 8টা পর্যন্ত অপেক্ষা করলো। মুনার পাত্তা নেই। এমন কখনো হয় না, এই মেয়েটির কথার নড়চড় হয় না। মামুন সে রাতেই মুনাদের বাসায় গিয়েছে। মুনা সহজভাবেই বলেছে, মাথা ধরেছে, কাজেই তোমার ওখানে যায়নি। তাছাড়া মন টনও ভালো না, কোথাও যেতে ইচ্ছে করে না। তুমি বসো, চা খাও, আমি একটু শুয়ে থাকবো। মামুন রাত প্রায় 11টা পর্যন্ত বসে রইল। মুনা একবার এসে শুধু চা দিয়ে গেল। শওকত সাহেব এই দীর্ঘ সময় তার সঙ্গে গল্প করলেন। সাপের গল্প, কবে 12 হাট্টায় বেড়াতে গিয়েছিলেন, সন্ধ্যাবেলা বাইরে বেরোবেন। শার্ট গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন গা বেয়ে নেমে যাচ্ছে। হারিকেন আনতেই দেখা গেল কালো কুচকুচে একটা সাপ। আরেকবার চাঁদপুরে ঘুমিয়ে আছেন, মশারি টশারি সব ফেলা। বাতি নিভিয়ে চাদর গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন পায়ের উপর দিয়ে যাচ্ছে। মামুনের মনে হলো স্ত্রীর মৃত্যুর কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, এই লোকটির মধ্যে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। সাপের মতো একটা বিষয় নিয়ে কেউ 2 ঘন্টা এক নাগাড়ে কথা বলতে পারে না, বিশেষত সেই লোক যে কপালে বিরক্তের ভাঁজ না ফেলে আগে একটি কথাও বলতো না। অথচ এখন একে দেখে কেউ বুঝতেই পারবে না এর কোনো সমস্যা আছে। একবার হাল ছেড়ে দিলে যেমন একটা নিশ্চিন্ত আলস্যর ভাব চলে আসে মানুষের মধ্যে, ওনারও কি তাই হয়েছে? মামুন একবার মামলার প্রসঙ্গ তুলতে চেষ্টা করলো। নেক্সট ডেট কবে পড়েছে মামা? জানি না কবে, মুনা বলতে পারবে। তারপর শ্রীপুরের গল্পটা শোনো। ভাদ্র মাস, নৌকা করে যাচ্ছি শ্রীপুর। শ্রীপুরের গল্প শেষ হতে 15 মিনিট লাগলো। মুনা এসে বলল, যেতে দাও মামা, রিক্সা পাবে না। শওকত সাহেব বললেন, রাত বেশি হয়ে গেছে, থেকে যাক না। না না, থাকবে কি। মামুন উঠে পড়ল। মুনা কি সত্যি সত্যি তাকে অপছন্দ করছে? অপছন্দ করবার মতো বাস্তব কোনো কারণ আছে কি? ওর একটা দুঃসময় যাচ্ছে, এবং তখন মামুন তাকে কোনো রকম সাহায্য করেনি। গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল। ঝামেলা এড়াবার জন্য যে সে এটা করেছে তা তো না। ফরিদা মারা যাবার পর বাবা মা একলা হয়ে পড়েছেন। নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছেন। ফরিদাকে নাকি হঠাৎ হঠাৎ দেখতে পান। অসুস্থ ফরিদাকে নয়, স্বাস্থ্য সৌন্দর্যে ঝলমলে ফরিদাকে। কখনো তাকে দেখা যায় বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, কখনো বা হেঁটে যায় পাশ দিয়ে। মানসিকভাবে বাবা মা দুজনেই বিপর্যস্ত। এমন অবস্থায় তার নিশ্চয়ই অধিকার আছে বাড়িতে থেকে যাওয়ার। তাছাড়া বাড়ির সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্ক ছিল না, ফরিদার কারণেই ছিল না। বলতে গেলে সে পালিয়ে বেরিয়েছে, এই নিয়ে তার অপরাধ বোধ আছে। সেটা কাটানোর জন্য গ্রামে থাকা দরকার। গ্রাম তো সেই পুরান গ্রাম নেই। পিলার বসছে, ইলেকট্রিসিটি মাসখানেকের ভেতরে চলে যাবে, রেডিও, টেলিভিশন সবই চলবে। তেলের কল ঠিকমতো কাজ করলে ভালো টাকা পয়সা আসার কথা। ঢাকায় কলেজের মাস্টারির পুরো বেতনটাই তো চলে যায় বাড়ি ভাড়ায়। সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না, চমৎকার বাড়ি আছে নিজেদের। দোতলার দক্ষিণের ঘরটিতে একটা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করলেই পুরোপুরি শহরে বাড়ি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে, এসব কথা বুঝিয়ে বলার মতো সুযোগই তৈরি হচ্ছে না। মামুনের ধারণা মুনা তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। টেলিফোনের কথাবার্তা থেকে সেটা কিছুটা স্পষ্ট হয়েছে। টেলিফোনের রিসিভার উঠিয়ে মুনা বলছে, আমার হাতে অনেক কাজ, তুমি কি পরে একবার রিং করবে? 2টোর পর টেলিফোন করা হলো। সে অফিসে নেই। এর মানে কি? স্পষ্ট কথা হওয়া উচিত। মামুন এখন আর তার বিয়ের ব্যাপারটি ঝুলিয়ে রাখতে চায় না। এই নিয়েও কথা বলতে চায়। মুনার আশঙ্কা সে বুঝতে পারছে। মামার জেল টেল হয়ে গেলে এরা যাবে কোথায়? সে যদি উপন্যাসের আদর্শ নায়িকার মতো ভাবে পরিবারের বাকি সবার জন্য জীবন উৎসর্গ করবে, বাকি জীবন চিরকুমারী থাকবে, তাহলে সে ভুল করবে। সবার আলাদা আলাদা জীবন আছে। এসব মহৎ আদর্শ উপন্যাসে এবং সিনেমায় ভালো লাগে। জীবন উপন্যাসও না, সিনেমাও না। আর এমন তো না মুনা ছাড়া ওদের অন্য কোনো গতি নেই। অবশ্যই আছে, আত্মীয় স্বজনরা আছে। বকুলের এক মামা আছেন, যথেষ্ট ক্ষমতাবান মানুষ। মুনার এখন যে দুঃসময়, তার চেয়েও ভয়াবহ দুঃসময়ে মানুষের আসে।
এবং তখন তারা নিজেদের এই রকম করে গুটিয়ে নেয় না। মামুন মনে মনে মুনার সঙ্গে কথাবার্তাগুলি ঝালাই করতে লাগলো। তুমি এখন আর আমার সঙ্গে দেখা করতে আসো না কেন? ভালো লাগে না, সেই জন্য আসি না। ভালো লাগে না মানে? মানেটানে কিছু নেই। তার মানে আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব কেন? কি আছে তোমার? মনে মনে কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না। তর্কে মোনা জিতে যায়। এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। বাস্তবেও তর্কে মোনা জেতে, কল্পনার তর্কেও সেই জেতে। অন্তত কল্পনাতে তো মামুনের জেতা উচিত। অথচ প্রথম পরিচয়ের সময় মুনার এই তার্কিক স্বভাব তার চোখে পড়েনি, বরঞ্চ মনে হয়েছিল বড় ঠান্ডা একটি মেয়ে, ঠান্ডা এবং লাজুক। মামুন তার বন্ধুর একটি কাজ নিয়ে গিয়েছিল অফিসে। লাজুক ধরনের মেয়েটি দ্রুত কাজটা করে দিল। মামুন বলল, মেয়েরা এত তাড়াতাড়ি কাজ করতে পারে জানতাম না তো। সে হেসে বলল, মেয়েদের এত অক্ষম ভাববেন না, এখন থেকে আর ভাববো না। মেয়েটি তাকে 1 কাপ চা খাওয়ালো। সেই কাজটি নিয়ে মামুনকে পরদিন আবার যেতে হলো। মেয়েদের যতটা সক্ষম ভাবা গিয়েছিল, কার্যক্ষেত্রে সেরকম দেখা যায়নি। কাগজপত্র ঠিকমতো তৈরি হয়নি। মেয়েটি দারুণ লজ্জিত হলো। ছুটোছুটি করে আবার নতুন কাগজ তৈরি করে দিল। তাতেও ভুল বের হলো। আবার আসতে হলো মামুনকে, এবং সে হেসে বলল, আপনার এখানে এসে এসে এমন অভ্যাস হয়েছে যে কাগজপত্র পুরোপুরি ঠিক হলে মন খারাপ লাগবে। মেয়েটি লাল হয়ে বলল, আপনাকে আর আসতে হবে না। এবার ঠিকঠাক না হলে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু সপ্তাহখানেক পর মামুন আবার এলো। লাজুক ভঙ্গিতে বলল, আজ কোনো কাজে আসেনি, আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। থ্যাঙ্কস জানাতে এসে প্রায় 2 ঘন্টা বসে রইল। এই 2 ঘন্টায় সে 1 প্যাকেট সিগারেট এবং 4 কাপ বিষাদ চা খেয়ে ফেলল। কী সব আনন্দের দিনই না গিয়েছে। শওকত সাহেবের বাইরে হাঁটাহাঁটির পরিমাণ অনেক বেড়েছে। এখন আর আগের মতো দুপুরে খেতে আসেন না। কোনো একটা সস্তা হোটেলে ঢুকে পড়েন। খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসেই খানিকক্ষণ ঘুমিয়ে নেন। এই নিয়ে হোটেলওয়ালাদের সাথে মাঝে মাঝেই মৃদু বচসা হয়। সেদিন একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেল। নীলক্ষেতের এক হোটেলওয়ালা বিরক্ত মুখে বলল, এই যে ঘুমান কেন? ভাত খাইছেন, এখন যান, অন্য কাস্টমাররা বসুক। শওকত সাহেব লজ্জিত হয়েই উঠে পড়লেন। খেপে গেল অন্য কাস্টমাররা। একজন বুড়ো মানুষ খাওয়ার পর বিশ্রাম করছে, আর তুমি যে জোর করে তুলে দিলে। পয়সাটাই শুধু দেখো। দেখতে দেখতে ওদের সঙ্গে হোটেলওয়ালার তুমুল ঝগড়া লেগে গেল, প্রায় হাতাহাতির উপক্রম। এইসব ক্ষেত্রে যা হয়, হোটেলওয়ালার পরাজয় হলো এবং সে চিবিয়ে চিবিয়ে বলল, যান ভাই ঘুমান, ওই বুড়া মিয়ারে একটা বালিশ আইনা দে। শওকত সাহেব দ্বিতীয় দফায় ঘুমোতে গেলেন না। বিল মিটিয়ে চলে এলেন। লোকজন ইদানিং তাকে বুড়ো মিয়া ডাকছে। হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন নাকি? পান কিনতে গিয়ে খুব নজর করে আয়নায় নিজেকে দেখলেন। চেহারা তো আগের মতোই আছে, শুধু কপালের কাছে কিছু চুল ইন্দিরা গান্ধীর মতো পেকে গেছে। তবু সবাই কেন বুড়ো ভাবতে শুরু করলো? অবশ্যই বুড়ো হবার অনেক সুবিধাও আছে। বাসে উঠলে সহজেই সিট পাওয়া যাচ্ছে। গতকালই গুলিস্তান যাচ্ছিলেন। লেডিস সিটে বসা অল্প বয়সী একটা মেয়ে বলল, জায়গা আছে, বসুন না। মেয়েটি সরে কিছু জায়গা করে দিল। কোথায় যাওয়া যায়? বাইরে বেশ রোদ। রোদ না কমলে হাঁটাহাঁটি করে আরাম পাওয়া যায় না। কোনো পার্কে টার্কে খানিকক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? শওকত সাহেব চলে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই দুপুরের রোদেও জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে দেখা গেল। প্রেমের সুবিধা দেওয়ার জন্যই কি সরকার এই পার্ক বানিয়েছেন? এই ধরনের কথা ভাবতে ভাবতে শওকত সাহেব একটা ফাঁকা বেঞ্চ খুঁজে বের করলেন এবং সন্ধ্যা পর্যন্ত ঘুমোলেন। বেশ লাগলো তার। আজও তিনি সেরকম করবেন ভাবলেন। কিন্তু শেষ মুহূর্তে মত বদলে চলে গেলেন নিজের অফিসে। মল্লিকবাবুর কাছে 50 টাকা পাওনা আছে, যদি পাওয়া যায়। আজ মাসের 1 তারিখ, হাতে টাকা থাকার কথা। তার নিজের হাত দ্রুত খালি হয়ে আসছে। কয়েকদিনের মধ্যেই হয়তো মুনার কাছে হাত খরচ চাইতে হবে। আরে শওকত সাহেব যে, কোথায় ডুব দিয়েছিলেন? শওকত সাহেব হকচকিয়ে গেলেন। অফিসের কোথাও যেন সূক্ষ্ম একটা পরিবর্তন হয়েছে। সবাই আগ্রহ নিয়ে তাকাচ্ছে তার দিকে। তার পোস্টে যে নতুন ছেলেটির অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সে উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম দিল। জসিম সাহেব হাসি মুখে বললেন, এসেছেন ভালো হয়েছে, অনেক কথা আছে। শরীর কেমন আপনার বলেন? শরীর ভালোই।
ভালো কোথায়? আপনি তো ভাই বুড়ো হয়ে গেছেন। এ কী অবস্থা? সংসারে অনেক ঝামেলা গেল, আমার স্ত্রী মারা গেছেন। তাই নাকি? আহা, বলেন কি? বড় আফসোসের কথা। কোনো খবর রাখি না। ওই দিন অবশ্য মল্লিকবাবু বলছিলেন চলেন যাই খোঁজ নিয়ে আসি। ঝামেলার জন্য যেতে পারলাম না। অডিট হচ্ছে, কোনো কোনো দিন 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকতে হয়। চলেন ক্যান্টিনে চলেন, চাটা কিছু খাই। চা খাবো না, এইমাত্র ভাত খেয়ে এসেছি। চা না খাবেন অন্য কিছু খাবেন? পেপসি খান। ফান্টা খাবেন? আপনার সাথে কথা আছে। অফিসের ক্যান্টিনেরও অনেক পরিবর্তন হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, কাঠের চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছে। টেবিলের উপর পরিষ্কার টেবিল ক্লথ। জসিম সাহেব বললেন, ক্যান্টিনের ভোল পাল্টে গেছে, বুঝলেন তো? জি, ক্যান্টিন এখন ইউনিয়নের হাতে। ইউনিয়ন ক্যান্টিন চালাচ্ছে। এখন ইউনিয়ন খুব স্ট্রং, এই জন্যই আপনাকে খুঁজছিলাম। কেন? আমাকে কেন? শওকত সাহেব বড়ই অবাক হলেন। ইউনিয়ন তাকে কেন খুঁজছে? সেটা জেনে তার বিস্ময়ের পরিমাণ আরও বাড়ল। আপনাদের মামলাটার ব্যাপারে খোঁজ হচ্ছে। আমরা সিরিয়াস চাপ দিয়েছি। আমরা বলেছি আসল যে আসামি দিব্যি চাকরি করছে, বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে কেস তোমরা তুলে নিয়েছো, আর যে নিরপরাধ তাকে জেলে পাঠাবার ব্যবস্থা করছো। আমরা এটা হতে দেব না। আমি নিরপরাধ না। আপনি তো এটা বললে হবে না। আমরা ব্যাপারটা জানি। আপনাকে সিগনেচার করতে বলা হয়েছে। আপনি দুর্বল মানুষ, ভয়ের চোটে সিগনেচার করেছেন। আপনার মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। শওকত সাহেব কপালের ঘাম মুছলেন। ইউনিয়নের চাপে ওদের অবস্থা এখন কাহিল, সাপের ব্যাং খাওয়ার মতো অবস্থা। ফেলতেও পারছে না, গিলতেও পারছে না। বারবার যে আপনার মামলার তারিখ পড়ছে, কি জন্য পড়ছে? এই জন্য পড়ছে, ওরা সময় নিচ্ছে। আপনি এসেছেন যখন এক কাজ করুন, বড় সাহেবের সঙ্গে দেখা করুন। দেখা করব? হ্যাঁ, জাস্ট দেখা করবেন। অন্য কিছু বলার দরকার নেই। বড় সাহেব কিছু বললে শুনবেন। সাহস হয় না। সাহসের এখানে কি আছে জানতো? ব্যাটার রিয়াকশনটা কি দেখেন। বড় সাহেব তাকে প্রথমে চিনতেই পারলেন না। শওকত সাহেব কাপা গলায় বললেন, স্যার, আমি শওকত, গ্যাস সেকশনের। ও আচ্ছা আচ্ছা, এ কি অবস্থা হয়েছে আপনার? অনেক রকম বিপদ আপদ যাচ্ছে স্যার, জানেনই তো। তার উপর স্ত্রী মারা গেলেন। তাই নাকি? কবে? গত মাসের 24 তারিখ। আই এম সরি, আই এম ভেরি সরি। বসুন বসুন, চা খান। জি না স্যার, চা খাবো না। খাবেন না কেন? খান। 3:30 বাজে, এখন অলমোস্ট টি টাইম। শওকত সাহেব সংকুচিত ভঙ্গিতে বসলেন। বড় সাহেব বললেন, আপনার নিজের শরীর কেমন? শরীর ভালোই। মামলাটা নিয়ে ঘোরাঘুরি বেশি, বারবারই ডেট পড়ে। জেল টেল যা হবার একেবারে হয়ে গেলে ভালো ছিল। জেলে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন? জি স্যার। বাসায় কে আছে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে। একটা ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে। আর আমার ভাগ্নি আছে একটি। বড় সাহেব হঠাৎ বললেন, ধরুন আপনাকে যদি জেলে যেতে হয়, তাহলে ওদের দেখাশোনা কে করবে? আমার ভাগ্নিই করবে স্যার, আমি সেটা নিয়ে চিন্তা করি না। ও খুব তেজি মেয়ে। বড় সাহেবের ঘরের চা শওকত সাহেবের খুব পছন্দ হলো। এই চা ক্যান্টিন থেকে আসে না, আলাদা তৈরি হয়। হালকা লিকার, মিষ্টি মিষ্টি একটা গন্ধ। আসল চায়ের গন্ধ বোধ হয় এরকমই। স্যার যাই। ঠিক আছে, যান। আর শোনেন, বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। ওই মামলাটা নিয়ে কোম্পানি চিন্তা ভাবনা করছে, হয়তো শেষ পর্যন্ত তুলে নেবে, যদিও আমি ঠিক শিওর না। শওকত সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনি দিন 7 পর খোঁজ নেবেন। শওকত সাহেবের কি করা উচিত? ছুটে গিয়ে বড় সাহেবকে জড়িয়ে ধরা, কেঁদে ফেলা? এর কোনোটাই তিনি করলেন না। বেকুবের মতো চারদিকে তাকাতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই তার হেঁচকি উঠে গেল। মল্লিকবাবু ধারের 50 টাকা ফিরিয়ে দিলেন। গলার স্বর নিচু করে বললেন, এই টাকায় ভালো দেখে দই মিষ্টি কিনে নিয়ে যান, আমোদ ফুর্তি করেন। শওকত সাহেব সত্যি সত্যি 50 টাকারই সন্দেশ কিনে ফেললেন। 40 টাকার কিনলে ভালো হতো। রিক্সা করে বাসায় ফিরতে পারতেন। এখন যেতে হবে হেঁটে হেঁটে।
কিন্তু বেশ লাগছে হাঁটতে। কিসের যেন একটা মিছিল বের হয়েছে। তিনি মিষ্টির প্যাকেট হাতে ওদের সঙ্গে মিশে গেলেন। মিছিলের সঙ্গে হাঁটা বেশ মজার ব্যাপার। নিজেকে তখন আর ক্ষুদ্র মনে হয় না। শওকত সাহেব কোনো কিছু না বুঝেই দলের সবার গলা মিলিয়ে হুঙ্কার দিতে লাগলেন, দিতে হবে, দিতে হবে। তিনি বাসায় পৌঁছলেন সন্ধ্যাবেলা। বাসায় তখন ছোটোখাটো একটা উত্তেজনার ব্যাপার চলছে। পুরনো ফ্যানটি নিয়ে আসা হয়েছে। বাকেরের তত্ত্বাবধানে সেই ফ্যানটি ফিট করা হয়েছে। সুইচ টিপতেই ফ্যানে এক ধরনের কম্পন দেখা গেল। মেঘ ডাকার মতো একটা শব্দ হয়ে সমস্ত বাসা অন্ধকার হয়ে গেল। বাকের বলল, শালা মদনা হারামজাদার সবগুলি দাঁত আমি খুলে ফেলবো। বকুল খিলখিল করে হেসে ফেলল। হাসির কি হলো? এর মধ্যে হাসির কি হলো? কেউ একটা মোমবাতি আনো না। আরে ব্যাপার কি? হারিকেন, মোমবাতি, কুপি কিছুই পাওয়া গেল না। এইরকম একটা বিশৃঙ্খল অবস্থায় শওকত সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হলেন। তার খুব ইচ্ছে ছিল ওরা জিজ্ঞেস করবে মিষ্টি কি জন্য। কেউ কিচ্ছু জিজ্ঞেস করলো না। মোনা এক টুকরো সন্দেশ মুখে দিয়ে থু করে ফেলে দিল। বাসি সন্দেশ? কোত্থেকে আনলে মামা? শওকত সাহেব রাত 8টায় সন্দেশের দোকানে রওনা হলেন, ফিরিয়ে দিয়ে পয়সা নিয়ে আসতে। বয়স হয়েছে, টের পাওয়া যাচ্ছে। হাঁটতে কষ্ট হচ্ছে। মুনার কাছ থেকে চেয়ে রিক্সা ভাড়াটা নিয়ে এলে হতো। ঠান্ডাও লাগছে। এবার কি আগেভাগে শীত পড়ে গেল নাকি? গরম চাদরটা সঙ্গে আনলে হতো।